প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ভিডিওতে তোমাদের সাথে ব্যাপন এবং নিঃসরণ নিয়ে কথা বলেছিলাম। আজ কথা বলবো গ্রাহামের ব্যাপন সূত্র সম্পর্কে। তো গ্রাহামের ব্যাপন সূত্রটি হলো ব্যাপন হারের সাথে সম্পর্কযুক্ত একটি সূত্র। তো তোমাদের প্রথমে আগে বুঝতে হবে যে ব্যাপন হার বলতে কি বোঝায়। ধরে নিলাম যে এখানে একটা বক্স আছে যার ভিতরে কিছু পরিমাণ গ্যাস আবদ্ধ আছে। এখন দেখো, এই গ্যাসগুলোর উপরে প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়েছে। তো এখন আমরা যদি কোনোভাবে যে এই গ্যাসের দেওয়ালে একটা ছিদ্র করে দেই তাহলে কি হবে? তো ছিদ্র করার পরে যেটা হবে যে ভেতরের যে গ্যাসগুলো সেগুলো প্রচণ্ড বেগে বাইরের দিকে বের হতে থাকবে। এখন দেখো যে এই সরু ছিদ্রপথ দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ গ্যাস বের হবে সেটাকেই বলবো আমরা ব্যাপন হার। যদি টি সেকেন্ড সময়ে এই ছিদ্রপথ দিয়ে 1 সেন্টিমিটার কিউব গ্যাস প্রবাহিত হয় তাহলে ব্যাপন হার আর ইজিক্যাল আমরা লিখতে পারবো এক্স ডিভাইডেড বাই টি, অর্থাৎ টি সময় এক্স পরিমাণ গ্যাস এখান থেকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এটা হলো আমাদের ব্যাপন হার। এখন দেখো যে এই যে সরু ছিদ্রপথ দিয়ে গ্যাসের ব্যাপন হবে, এই ব্যাপন হার কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথম কথাটা হলো যে এইখানে যদি গ্যাসের চাপ বেশি পরিমাণে থাকে তাহলে কি হবে, যে এদিক দিয়ে বেশি পরিমাণে গ্যাস প্রবাহিত হবে। আমরা যেটা জানি যে একটা বেলুন যদি থাকে, গ্যাস ভর্তি যদি একটা বেলুন থাকে, এই বেলুনে যদি একটা সুচ দ্বারা খুবই ছোট্ট একটা ছিদ্র করা হয় তাহলে দেখা যায় সাথে সাথে বেলুনটা ফেটে যায়। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হলো যে বেলুনের ভিতরে উচ্চ চাপে গ্যাস থাকে, যখন খুব সরু একটা ছিদ্র করা হয় এই সরু ছিদ্রপথ দিয়ে সবগুলা গ্যাস সহজে প্রবাহিত হতে চায়, ফলে বেলুন ফেটে যায়, এই চাপটুকু সহ্য করতে পারে না। তাহলে এই ব্যাপারটাই ব্যাপন হারকে প্রভাবিত করবে, কারণ হলো যে যদি গ্যাসের চাপ বেশি থাকে তাহলে ব্যাপন হার বেশি হবে। দ্বিতীয় ব্যাপারটা হলো তাপমাত্রা। যত তাপমাত্রা বেশি হবে গ্যাসের কণাগুলোর যে গতিশক্তি সেটা বেড়ে যাবে, ফলে ব্যাপন হারটা বেড়ে যাবে। সুতরাং আমরা যদি কোনো গ্যাসের ব্যাপন হার নির্ণয় করতে চাই তাহলে তাপমাত্রা এবং চাপ এই দুইটা রাশিকে স্থির রাশি হিসাবে বিবেচনা করতে হবে। এখন দেখো যে তাপমাত্রা এবং চাপ এই দুইটা রাশিকে স্থির বিবেচনা করে দুটি গ্যাসের ভিতরে যদি আমরা ব্যাপন হারের তুলনা করি তাহলেও দেখা যাবে যে সেখানে ব্যাপন হারের ভিতরে একটা পার্থক্য রয়েছে। বিজ্ঞানী গ্রাহাম 1829 সালে এই বিষয়টা নিয়ে একটা পরীক্ষা করে এবং তার ফলাফলের ভিত্তিতে উনি তার বিখ্যাত গ্রাহামের ব্যাপন সূত্রটি প্রদান করে। তো চলো দেখি পরীক্ষাটা কি ছিল। বিজ্ঞানী গ্রাহাম তার পরীক্ষার জন্য 2 মুখ খোলা একটি কাচের নল ব্যবহার করেন। তারপরে উনি যেটা করেন সেটা হলো কিছু পরিমাণ তুলাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে ভেজান। তারপর এই টিউবের এক মুখে সেই তুলাটা গুজে দেন। তাহলে আমরা এখানে দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে দ্রবণটা আছে সেটা মিশ্রিত তুলা। এবার ডান পাশে উনি একই পরিমাণ তুলাকে অ্যামোনিয়া গ্যাসে মিশ্রিত করে সেই তুলা দিয়ে এই ডান পাশের মুখটা বন্ধ করে দেন। তাহলে আমরা ডান পাশে পেলাম হলো অ্যামোনিয়া গ্যাস। এখন কিছুক্ষণ পরে দেখা যায় যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি জায়গায় একটা সাদা ধোঁয়ার বলয় তৈরি হয়েছে। তো আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া গ্যাস যদি পরস্পর বিক্রিয়া করে তাহলে যেটা তৈরি হয় সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়ার বলয়। তো এখন কথা হলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া এই দুইটা গ্যাসই কিন্তু টিউবের দুই প্রান্তে ছিল। তাহলে যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া দুটি গ্যাসেরই ব্যাপন হার সমান হতো তাহলে আমরা হয়তো এই মাঝ বরাবর বলয়টাকে পেতাম। কিন্তু দেখা গেল যে বলয়টা মাঝ বরাবর না থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে সরে গেছে। তো এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ভর সেটা অ্যামোনিয়ার ভরের তুলনায় যথেষ্ট বেশি। আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরটা নির্ণয় করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের ভর হলো 1 আর ক্লোরিনের ভর হলো 35.5। তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হলো 36.5। অন্যদিকে নাইট্রোজেনের ভর হলো 14 আর হাইড্রোজেনের ভর হলো 1 এবং 3টা হাইড্রোজেনের ভর আমরা পেলাম 3। তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে হলো 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ভর সেটা অ্যামোনিয়ার ভরের দ্বিগুণেরও বেশি। এর ফলে যেটা হয়েছে সেটা হলো যে অ্যামোনিয়া গ্যাসটা এই টিউব বরাবর বেশি দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ এর ব্যাপন হার বেশি হয়েছে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেহেতু ভর বেশি সে কম দূরত্ব অতিক্রম করতে পারছে। যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে যদি একজন মোটা ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটা পাতলা ব্যক্তির সাথে তাহলে দেখা যাবে
যে পাতলা ব্যক্তিটি মোটা ব্যক্তির তুলনায় অনেক আগে গন্তব্যে পৌঁছাতে পারবে। কারণ হলো যে এই মোটা ব্যক্তি তার দৌড় শুরু করতে করতে যথেষ্ট সময় লেগে যাবে। তো এখানেও একই ঘটনা ঘটেছে। অ্যামোনিয়ার যেহেতু ভর কম, সুতরাং বেশি ভরের হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় অ্যামোনিয়া বেশি দূরত্ব অতিক্রম করেছে। তো বিজ্ঞানী গ্রাহাম এই পরীক্ষার উপর ভিত্তি করে 1829 সালে তার ব্যাপন সূত্রটি প্রকাশ করে। তো তার ব্যাপন সূত্রটি ব্যাপন হারের সাথে পদার্থের ঘনত্ব এবং আণবিক ভরের সম্পর্ক স্থাপন করে। তো চলো দেখে নেই যে সেই সূত্রটা কি। গ্রাহাম তার ব্যাপন সূত্রে বলেছে যে স্থির চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, আমরা ঘনত্ব বলতে যেটা বোঝায় যে একক আয়তনে পদার্থের ভর, অর্থাৎ যার ভর বেশি হবে নির্দিষ্ট আয়তনে তার ঘনত্ব বেশি হবে, আর যার ঘনত্ব যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে। তো ঘনত্বের যে ইংরেজি প্রতিশব্দ সেটা হলো ডেনসিটি। তো এই জন্য আমরা ঘনত্বকে এখানে ডি দ্বারা প্রকাশ করব। সুতরাং গ্রাহামের এই সূত্রটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে যেটা হবে যে আর ইজ প্রপোর্শনাল টু 1/√/d, অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন দেখো, আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিতে চাই তাহলে এর পরিবর্তে আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। ধরি কে সেই কাঙ্ক্ষিত ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি যে আর ইজ ইকুয়াল কে ইন্টু 1/√/d। তো একাধিক গ্যাস যদি এখানে থাকে, তো একাধিক গ্যাসের যদি ব্যাপন হারের আমরা তুলনা করতে চাই তাহলে এটা কিভাবে করতে পারি? তাহলে আমরা ধরলাম প্রথম গ্যাসের যে ব্যাপন হার সেটা হলো R1, তাহলে আমরা এই সূত্রটাকে যদি লিখি R1 ইজ ইকুয়াল কে ইন্টু 1/√/d1। এই d1 হলো 1 নাম্বার গ্যাসের ঘনত্ব। অনুরূপভাবে আমরা যদি 2 নাম্বার গ্যাসের ক্ষেত্রে লিখি তাহলে লিখতে পারবো যে R2 ইজ ইকুয়াল কে ইন্টু 1/√/d2। তাহলে এটাকে আমরা ধরে নিলাম যে 1 নাম্বার সমীকরণ এবং এটাকে যদি ধরি আমরা 2 নং সমীকরণ। এখন এই দুটি সমীকরণ থেকে আমরা যদি দুটি গ্যাসের ব্যাপন হারের সম্পর্ক বের করতে চাই তাহলে আমরা লিখতে পারবো এরকম যে R1 ডিভাইডেড বাই R2, অর্থাৎ আমরা যে কাজটা করেছি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করেছি, সমান আমরা লিখতে পারি এই কে এবং কে এই দুইটার অনুপাত যেহেতু 1 হয়ে যাবে, সুতরাং এটাকে আমরা বাদ দিলাম। তাহলে R1 এর জন্য আমরা লিখবো 1/√/d1 আর R2 এর ক্ষেত্রে লিখবো 1/√/d2 সমান আমরা লিখতে পারি যে এটা যেহেতু উপর দিকে যদি যায় উল্টায় যাবে, তার মানে খুব সহজেই লেখা যায় √/d2 ডিভাইডেড বাই √/d1, আর এটা সমানই আমাদের R1 ডিভাইডেড বাই কি R2। এই সমীকরণটাই দুটি গ্যাসের ব্যাপন হারের মাঝে সম্পর্ক স্থাপন করে। এখন ধরি যে একই সরু ছিদ্রের মধ্য দিয়ে গ্যাস দুটির একই আয়তন পরিবাহিত হবে, অর্থাৎ একই আয়তনে গ্যাস বের হয়ে যাবে এবং সেই আয়তনটাকে যদি আমরা ভি ধরি তাহলে প্রথম গ্যাসের জন্য ব্যাপনের যে সময়টা তাকে যদি আমরা T1 ধরি তাহলে এটা বের হতে কত সময় লাগবে? যেহেতু ভি আয়তন বের হয়ে যাবে এবং ব্যাপন হার হলো আমার প্রথম গ্যাসের জন্য R1, তাহলে আমরা লিখতে পারি যে T1 ইজ ইকুয়াল V/R1। একই রকমভাবে আমরা যদি লিখি দ্বিতীয় গ্যাসের জন্য যে সময়, তো সেটা কতটুকু হবে? যে গ্যাস যতটুকু বের হয়ে যাবে সেটা হলো V এবং এর জন্য যে ব্যাপন হার সেটা হলো R2। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে দুটি গ্যাসের জন্য যে সময় সেটা T1 ইজ ইকুয়াল V/R1 এবং T2 সমান V/R2। এখন দেখো যে আমরা যদি এই দুইটার তুলনা করি, যে T1কে যদি আমরা T2 দ্বারা ভাগ করি তাহলে যেটা হবে সেটা হলো যে এখানে T1 এর যে ভ্যালু সেটা হলো V/R1 আর নিচে T2 এর যে ভ্যালু সেটা হলো V/R2 সমান আমরা লিখতে পারি যে V চলে যায়, তাহলে উপরের দিকে থাকে হলো R2 আর নিচের দিকে থাকে হলো R1। তাহলে আমরা R2/R1 সমান কি লিখতে পারি? যে এখানে আমরা যেটা পেয়েছি সেটা হলো যে R1/R2 সমান √/d2/d1, তাহলে R2/R1 সমান জাস্ট এটার অপোজিটটা হবে, অর্থাৎ আমরা যদি লিখি হোল রুট দেন উপরের দিকে আমরা লিখতে পারি D1, নিচের দিকে লিখতে পারি আমরা D2। তাহলে এটাই হলো দুটি গ্যাসের ব্যাপন হারের সময়ের তুলনা। এবার আণবিক ভরের সাথে গ্রাহামের ব্যাপন সূত্রের সম্পর্ক কি সেটা জানব। তো আমরা যেটা জানি যে ঘনত্ব বলতে যেটা বোঝায় বস্তুর একক আয়তনের ভর। এখন ভি আয়তনের কোনো বস্তুর ভর যদি হয় ক্যাপিটাল M, তাহলে আমরা ঘনত্ব ডি সমান যেটা পাবো সেটা হলো যে M ডিভাইডেড বাই হলো ভি, অর্থাৎ একক আয়তনে বস্তুর ভর হলো উপাদানের ঘনত্ব। ডি এর এই মানটাকে যদি আমরা এখানে যে সমীকরণটা আমরা পেয়েছি এই সমীকরণে বসাই তাহলে কি হবে?
তাহলে যেটা হবে যে T1 ডিভাইডেড বাই T2 ইজ ইকুয়াল R2 ডিভাইডেড বাই হলো R1 ইজ ইকুয়াল, এখানে আমরা লিখতে পারবো যে D1 এর পরিবর্তে লিখবো আমরা M1 ডিভাইডেড বাই হলো V, নিচে D2 এর পরিবর্তে লিখবো M2 ডিভাইডেড বাই V। তাহলে V দুইটা ক্ষেত্রে চলে যাবে। তাহলে আমাদের যে ফাইনাল সমীকরণটা হবে রুট ওভার M1 ডিভাইডেড বাই হলো M2। তাহলে এটাই হলো আমাদের আণবিক ভরের সাথে গ্রাহামের ব্যাপন সূত্রের সম্পর্ক। তো আশা করি এই টোটাল প্রক্রিয়াটা বুঝতে পারছো। এখন যদি আমরা আলাদা আলাদাভাবে এই সূত্রটাকে লিখি তাহলে কীরকম হবে? তাহলে আমরা লিখতে পারি যে T1 ডিভাইডেড বাই T2 ইজ ইকুয়াল রুট ওভার M1 ডিভাইডেড বাই হলো M2। এটা হলো সময়ের জন্য। আর ব্যাপন হারের জন্য যদি আমরা লিখি যে R2 ডিভাইডেড বাই হলো R1 ইজ ইকুয়াল হোল রুট M1 ডিভাইডেড বাই হলো M2। এটাকে যদি আবার সাজায় লিখতে চাই, অর্থাৎ R1 ডিভাইডেড বাই যদি আমরা R2 লিখতে চাই, তাহলে এটা জাস্ট অপোজিট ভ্যালুটা হবে, অর্থাৎ M2 ডিভাইডেড বাই হলো M1। এটা যেটা বোঝাচ্ছে সেটা হলো যে ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এই ছিল গ্রাহামের ব্যাপন সূত্রের A to Z। আশা করি বুঝতে পারছো। আগামী দিন আমরা গ্রাহামের ব্যাপন সূত্র রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।